আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তার প্রথম অংশটা আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, যে জাতীয় আয় কি এবং জাতীয় আয়ের পরিমাপের বিভিন্ন পদ্ধতি আমরা দেখেছি। জিডিপি, জিএনপি, এনএনপি এগুলো পার্থক্য কোনটা কি দেখায়, কিভাবে আমরা বের করি, এগুলো দেখেছি। তারপর জাতীয় আয় পরিমাপের 3 ধরনের পদ্ধতি দেখেছিলাম: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। তো আমরা বলছিলাম কি উৎপাদন পদ্ধতি এবং আয় পদ্ধতিতে সাধারণত আমরা জাতীয় আয় পরিমাপ করি না, আমরা সাধারণত ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করি। কোন পদ্ধতিতে? ব্যয় পদ্ধতিতে। তো ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় সবার আমরা দেখেছিলাম হচ্ছে কি জাতীয় আয় ওয়াই সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। ওয়াই মানে হচ্ছে জাতীয় আয়, সি মানে হচ্ছে ভোগ ব্যয়, আই মানে হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে সরকারি ব্যয়, এবং এটাকে বলা হয় নিট রপ্তানি। কি? নিট রপ্তানি। নিট রপ্তানি মানে হচ্ছে রপ্তানি থেকে আমদানি বিয়োগফল, অর্থাৎ আমি আমদানির তুলনায় রপ্তানি কত বেশি করছি, এটা হচ্ছে রপ্তানি। আর এম হচ্ছে আমদানি। এক্স হচ্ছে রপ্তানি, এম হচ্ছে আমদানি, এবং এক্স মাইনাস এম কে আমরা বলি নিট রপ্তানি। মানে এইটার পার্থক্য, আমদানি এবং রপ্তানির পার্থক্য আমরা কি বলি? নিট রপ্তানি বলি। তাহলে আমরা বলছিলাম কি যে একটা দেশের সামগ্রিক ব্যয় এবং সামগ্রিক আয় কি হয়? সমান হয়। তাহলে একটা দেশের সামগ্রিক ব্যয় কি কি খাতে ব্যয় হইতে পারে? মানুষ ভোগ করার জন্য ব্যয় করে, বিনিয়োগ করার জন্য ব্যয় করে, এর বাইরে সরকার তার সরকার পরিচালনার জন্য কি করে? ব্যয় করে থাকে। এবং আমরা কি করি? আন্তর্জাতিক বাণিজ্যে নিয়োজিত হই। তাহলে এই প্রত্যেকটাকে যদি আমি যোগ দিই, তাহলে আমি কি পাবো? আমার দেশে আলটিমেটলি কত টাকা ব্যয় হয়েছে সেটা পাবো। তাহলে আমি কতটুকু ব্যয় করতে পারবো? যতটুকু আমার ইনকাম হয়েছে, তা আমি যতটুকু প্রডিউস করব, প্রোডাকশন করব বা জাতীয় আয় হবে, ততটুকু আমি ব্যয় করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো কি এইগুলার যোগফল আমার জাতীয় আয়ের সমান হবে। তাহলে আমাকে যদি এইগুলার ভ্যালু দেয়া থাকে, তাহলে কি আমি জাতীয় আয় বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আমাদেরকে এই ভ্যালু গুলা উদ্দীপকে দেওয়া আছে, এরকম দেওয়া থাকতে পারে, সবগুলা নাও থাকতে পারে, শুধু সি, আই এবং জি দেওয়া থাকতে পারে। তখন আমি এক্স আর এম সূত্র লিখবো না, ঠিক আছে? আর যদি সবগুলা দেওয়া থাকে, তাহলে তো আমি এই যে সূত্রে জাস্ট মানগুলা বসাবো, যোগফল যত হবে সেটাই হবে কি আমার জাতীয় আয়। তাহলে আমরা এইগুলা যদি দেওয়া থাকে, তাহলে জাতীয় আয় সমান কি হবে? সি এর মান কত দেওয়া আছে? 100, আই এর মান 50, জি এর মান 50, এক্স এর মান 30, এম এর মান 20। তাহলে আমরা যদি যোগ করি 100, 50, 150 আর 50, 200, 200 যোগ 30 মাইনাস 20, 10, তাহলে হচ্ছে 210। তা আমাকে যদি এইভাবে শুধু যদি ভ্যালু গুলা দেওয়া থাকে, আমি জাস্ট যোগ করে কি করে ফেলতে পারবো? জাতীয় আয় বের করে ফেলতে পারবো। আমাদের পরীক্ষাতে অনেক সময় এত সহজ প্রশ্ন আসে, জাস্ট ভ্যালু গুলা দিয়ে দেবে, আমরা কি করব? যোগ করে দিব। তাইলে আমরা কি করে ফেলবো? জাতীয় আয় বের করে ফেলবো। এখন কথা হচ্ছে, অনেক সময় দেখা গেল যে আমাকে আমদানি আর রপ্তানি দিল না, শুধু 3টা দিল। তখন আমি কি করব? আমি শুধু 3টাই লিখবো, আমদানি আর রপ্তানি এখানে আনবো না। তাহলে আমার এখানে উত্তর শেষ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আমাকে জয়টা ভ্যালু দেওয়া থাকবে, আমি ততগুলাই লিখবো। যেমন প্রশ্ন হচ্ছে, সবসময় কি এত সহজ প্রশ্ন করবে কিনা? না, আসলে সবসময় এত সহজ প্রশ্ন করবে না। মাঝে মধ্যে আমাদেরকে কি করবে? আর মাঝে মধ্যে না, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই যে সি এর মান একটা ফিক্সড ভ্যালু দিবে না, একটা সংখ্যা দিবে না, সি এর একটা সমীকরণ দিয়ে দিবে। সি মানে কি? ভুগবে। তো একটা ভুগ অপেক্ষক দিয়ে দিবে আমাদেরকে এরকম সি সমান 50 যোগ 0.5y এরকম একটা সমীকরণ, বা অন্য একটা সমীকরণ, সি সমান 100 প্লাস 0.6y, এরকম যে কোনো একটা সমীকরণ দিয়ে দিবে।
সি এর জায়গায় একটা নাম্বার না দিয়ে একটা সমীকরণ দিবে এবং বলবে জাতীয় আয় বের করো। তো আমরা হচ্ছে একই প্রসিডিওরে একই সূত্রের মানগুলা বসাই আমরা করব, এটা আমরা করি। ধরেন আমাদেরকে সি সমান এত দেওয়া আছে, আই সমান দেওয়া আছে ধরেন এত, জি সমান দেওয়া আছে ধরেন এত। আমাকে এই ভ্যালুগুলা দেয়া দিল উদ্দীপকে, আমাকে বললো জাতীয় আয় পরিমাপ করো। তাহলে আমি কি করব, যে আমরা জানি এখানে সি এর মান কত, সি এর মান হচ্ছে 50 যোগ 0.5y প্লাস y এর মান 75, জি এর মান 25, আর এখানে আছে 50 এবং 30। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, যেগুলা কনস্ট্যান্ট আছে নাম্বার আছে সেগুলো আমি যোগ দিতে পারি। 50 আর 75 যোগ দিলে 125, 125 আর 25 যোগ দিলে কত হয় 150, 150 যোগ 50 থেকে 30 চলে গেলে 20, আর এখানে 0.5y। আমি একদম ভেঙে ভেঙে করতেছি। তাহলে y সমান কি দাঁড়ায়, 150 আর 20 170 যোগ 0.5y। বুঝা গেল? এখন আমি এখানে কি বার করব, y এর মান বের করব না আমরা। তো আমরা জানি কি, যে জিনিসটার যে ভেরিয়েবলের মান আমরা বের করতে চাইবো, আমরা কি করব, সেটাকে বাম দিকে নিয়ে আসবো, বাকি সবকিছু কি করব, ডান দিকে নিয়ে যাব। কারণ আমি যেহেতু y এর মান বের করব, তাহলে এখানে আমার y আছে ডান দিকে, তো এটাকে আমাকে কি করতে হবে, বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নিয়ে আসি y, এদিকে যদি নিয়ে আসি, এটা ছিল কি প্লাস 0.5y, বাম দিকে চলে আসলে কি হবে মাইনাস 0.5y। তাহলে এখানে কি হইতেছে, y মাইনাস 0.5y, মানে কি একটা y থেকে 0.5y অর্ধেকটা y বিয়োগ দিতেছি, তাহলে কি থাকবে 0.5y। অথবা আমি আপনাদেরকে এখানে আরো ভেঙে ভেঙে করতেছি, যে এখানে y আছে, এখানে y আছে, y কমন নিলে কমন নিলাম, তাহলে এখানে থাকবে কি 1 আর এখানে থাকবে 0.5। তাহলে 1 মাইনাস 0.5 সমান কত, 0.5, y সমান 170। তাহলে আমরা কি করি, আমরা শুধু y এর মান বার করি। তো y এর সাথে কি সাঙ্গপাঙ্গ 0.5 এখনো আছে, তো এটাকেও আমাকে কি করতে হবে, ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে y সমান 170 ডিভাইডেড বাই 0.5, বা y সমান 170 কে 0.5 দ্বারা ভাগ করলে 340 হয়। আচ্ছা, তোমরা সবাই হচ্ছে এই জায়গাতে একটা ঝামেলা করো, এখানে এরকম না লিখলে হবে, তুমি ক্যালকুলেটরে বিয়োগ দিতে পারো। এখানে কি করতেছি আমরা, y মাইনাস 0.5y বিয়োগ দিচ্ছি। তাহলে একটা y থেকে 0.5y বিয়োগ দিলে কি হবে, 0.5y থাকবে, অর্থাৎ একটা y থেকে আমি অর্ধেকটা y বিয়োগ দিচ্ছি, তাহলে আমার কত থাকবে, আরো অর্ধেকটা y থাকবে। এরকম যদি থাকতো y মাইনাস 0.6y, তাহলে আমার কত থাকতো, আমি এখানে কি করতেছি, একটা y থেকে 0.6y বিয়োগ দিতেছি, তাহলে আমি ক্যালকুলেটরে কি করব, 1 মাইনাস 0.6 দিব, তাহলে এটা আনসার হবে 0.4y। তোমরা হচ্ছে এখানে এই 0.4y এর জায়গায় তোমরা 0.6y লিখে ফেলো অনেক সময়। এই বিয়োগটা একটু শিখতে হবে ভালোভাবে, ঠিক আছে? এবং এটা পরীক্ষা কিন্তু আসবেই। তাহলে আমরা এভাবে কি করতে পারি, জাতীয় আয় নির্ণয় করতে পারি। এখন বিষয় হচ্ছে এই যে ভোগ অপেক্ষক আমাদেরকে এরকম দেয়া দিল, এইটার একটা এই ভোগ অপেক্ষক নিয়ে আলাদা ক্লাস নিতে হবে। আমি হচ্ছে আরেকটা ভিডিও বানাবো, এটার লিংক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কমেন্টও দিয়ে দিব পিন করে। তো ওই ভিডিওটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সাথে সম্পর্কিত না, ওইটা হচ্ছে আলাদা প্রশ্ন থাকবে। ভোগ অপেক্ষক থেকে আলাদা একটা প্রশ্ন থাকতে পারে, যে এখানে ভোগ অপেক্ষক কোনটা কি দেখায়, ঠিক আছে? এবং ভোগ রেখা অঙ্কন করা পরীক্ষাতে আসে অনেক সময়। তাহলে আমরা ভোগ নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আর আমরা আজকে শিখলাম কি জাতীয় আয় পরিমাপ করা, এটা পরীক্ষায় আসবেই। আমাদেরকে এরকম ভ্যালু দেওয়া থাকবে, সাথে ভোগের ক্ষেত্রে ভোগ বে একটা নাম্বার না দিয়ে ভোগ অপেক্ষক দিবে।
কনজাম্পশন ফাংশন। কনজাম্পশন ফাংশন দেওয়া থাকলে আমরা কিভাবে জাতীয় আয় নির্ণয় করতে পারি সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো আমরা এইভাবে কি করব, জাতীয় আয় নির্ণয় করব। এখানে একটা জিনিস দেখাই, ঘ নাম্বারে কি প্রশ্ন করবে জানেন? ঘ নাম্বারে প্রশ্ন করবে যে জাতীয় আয় পরিবর্তন কিরকম হয়, অর্থাৎ সরকারি ব্যয় যদি পরিবর্তন হয়, সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে জাতীয় আয় কি হবে। আচ্ছা, তো এটার উত্তর আমরা কিভাবে দিব? সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে জাতীয় আয়ও বাড়বে। তখন ধরেন এখানে সরকারি ব্যয় কত ছিল, 25 ছিল। ঘ নাম্বারে বলবে যে সরকারি ব্যয় যদি 50 হয় তাহলে জাতীয় ব্যয় কত। তো সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয় এগুলো যদি বাড়ে তাহলে জাতীয় আয়ও কি হয়, বাড়ে। তো সরকারি ব্যয় যদি বাড়ে জাতীয় আয় বাড়বে। এবং আমরা আবার কি করব, আবার এরকম অঙ্ক করব। এখানে আমরা সরকারি ব্যয় সমান 25 বসাইছি না, তখন আমরা 50 বসাই আবার বার করব। বার করে দেখবো যে কত বৃদ্ধি পাইছে। তখন আমরা বলে দিব যে সরকারি ব্যয় 25 থেকে 50 হলে জাতীয় আয় এত থেকে বৃদ্ধি পেয়ে এত হয়। মানে অধিকাংশ ঘ নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসে। আপনারা একটু ওই যে বিগত সালের প্রশ্নগুলোতে দেখবেন এইরকমই। আজকে হচ্ছে আমি আর ক্লাসটাকে লম্বা করছি না। আমি হচ্ছে এটা ঘ নাম্বারের জন্য আমি আলাদা আবার ভিডিও দিতে পারি। ঠিক আছে, তো ওইটা আপনারা দেখবেন। আর হচ্ছে কনজাম্পশন ফাংশন নিয়ে আমার একটা ভিডিও থাকবে, দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।